এক মিনিট, শুধু 1 মিনিট দাঁড়িয়ে যান যেতে যেতে। আমি যে ছেলেটার কথা বলছি, ছেলেটার এক গল্প এবং সেই গল্পের শেষে একটা ছোট প্রশ্ন আমি করতে চাইছি। ছেলেটার নাম হচ্ছে আমাদের কল্যাণ, আমাদের এই কলকাতারই ছেলে কল্যাণ পাত্র। ওর বয়স হচ্ছে এই মুহূর্তে 40 বছর। সবথেকে বড় প্রশ্ন রয়েছে, ছেলেটা কাজ করছে 2015 সাল থেকে, তার আগেও কাজ করতো, এই মুহূর্তে লুপিন ল্যাবরেটরিতে কাজ করছে এবং সেখানে সে মোটামুটি মাইনে পাচ্ছিল 42,000 টাকার মতো। ঘরে ওর যারা রয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এইটুকু ছোট সময়ের মধ্যে। বাবা মারা গেছে, মা রয়েছে, মায়ের বয়স 68 বছর রয়েছে এই মুহূর্তে। স্ত্রী রয়েছে, স্ত্রীর বয়স 36 বছর রয়েছে। আর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে, ছোট্ট বাচ্চা ছেলে রয়েছে ওর, এবং সেই ছেলেটার এখন বয়স হয়েছে 6 বছর। এই হচ্ছে ওদের সংসার। মোটামুটি সুখে আনন্দে চলে যাচ্ছিল। সেই হাইড্রোড এক্সটেনশনের ধারের অফিস যেতে যেতে যখন কাজকর্ম চলছিল, সেই সময়ের মধ্যেই ওর মনে ছোটো ছোটো স্বপ্নগুলো বাসা বাঁধলো। ছেলেটাকে একটা ভালো স্কুলে দিতে হবে, এমন একটা জায়গায় দিতে হবে, ভালো কোনো জায়গায় যদি দেওয়া যায়। খুঁজতে খুঁজতে বিডি মেমোরিয়ালের কথা মনে পড়ে গেল। বিডি মেমোরিয়ালতে অনেক খোঁজার পরে সেখানে নিল, এবং সেখানে যে টাকাটা চাইছিল সে টাকাটার পরিমাণটা কম ছিল না, 1 লক্ষ টাকার মতো। এবং সেখানে শুধু শেষ নয়, ওর ইচ্ছা ছিল যাতায়াত, বাসের ভাড়া যা অবস্থা, আর এত দেরি হয় বাসে পৌঁছতে পৌঁছতে অফিসেও বকা শুনতে হয়, যদি একটা স্কুটি কেনা যায় তার কেমন হয়। তাহলে সে কী করলো, একটা স্কুটি কিনেছিল। 1,15,000 টাকা মোটামুটি দাম ছিল, এবং স্কুলের যে টাকাটা সেই মুহূর্তে লেগেছিল সমস্ত বই খাতা মিলিয়ে মিশিয়ে টোটাল হচ্ছে 2,15,000 টাকা সে কিন্তু লোন নিয়ে বসেছিল। যদি ওর এই ঘটনাটা শোনো, ইএমআই কিন্তু এর মাসে মাসে প্রায় 4,500 টাকা মতো মোটামুটি ওর ছিল, 5,000 টাকার কাছাকাছি। ওর যে স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে ওর বাবা মারা গেছে, বাবা প্রাইভেট কোম্পানি চাকরি করতেন, সুতরাং ওর মা পেনশন কিছুই পায় না। অসুস্থ মা, এই মুহূর্তে ওর যেটা হচ্ছে 2,000 টাকার কাছাকাছি তাকে ওষুধ দিতে হয়। হার্টের পেশেন্ট, হার্টের ওষুধ দিয়ে যেতে হয় প্রতি মাসে মাসে, ওটা না পেলে কিন্তু বিপদ। এই সময়টার মধ্যে ওই এই 11টা বছর, তার আগেও চাকরি করতো, তিল তিল করে জমিয়ে নিয়েছে তার পোর্টফোলিওটা। এর মধ্যে ইকুইটি মার্কেটের মধ্যে ওর কিছু টাকা রেখেছে। 18টা স্টক রয়েছে ওর এই মুহূর্তে। 18টা স্টকের মধ্যে একটু একটু করে ইনভেস্ট করে চলেছে। বুদ্ধিমান ছেলে, সেখানে কিন্তু সে থামেনি। ওর একটা পিপিএফ রয়েছে, এই পিপিএফের মধ্যে কিছু টাকা রয়েছে, সেই টাকাটার কথা আমি পরে বলছি। তার সঙ্গে সঙ্গে শুধু সেখানেই সে থামেনি, এর সঙ্গে ছোট ছোট তার সেভিংস অ্যাকাউন্ট ছিল ব্যাঙ্ক অফ বরোদাতে, এবং সেখানে কিছু টাকা রয়েছিল ওর। এবং এছাড়া ও কিন্তু ফিক্সড ডিপোজিট করেছিল, সেখানে 1.5 লক্ষ টাকা ওর কাছে ছিল, এবং একটা রেকারিং চলছিল। রেকারিংয়ে মোটামুটি 2,000 টাকা করে প্রতি মাসে মাসে ওর কিন্তু জমা দিতে হচ্ছিল। ও কিন্তু থেমেছিল না, টার্ম ইন্স্যুরেন্স করে রেখেছিল, একটা ইন্স্যুরেন্স ছিল। এই টার্ম ইন্স্যুরেন্স থেকে ওকে 800 টাকা করে প্রতি মাসে মাসে দিতে হচ্ছিল। ও এখানে থেমেছিল না, ও একটা এলআইসি করেছিল, সেখানে কিন্তু 2,000 টাকা করে প্রতি মাসে মাসে চলছিল। ওদের সংসারের মধ্যে টোটাল খরচ খরচা হচ্ছে 18,000 টাকা। এইটা হচ্ছে মাস কাবারি খরচ বলতে যেটা বোঝায় সেটা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে বা ছেলেটাকে 2,000 টাকা মোটামুটি স্কুল ফিজ এর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে 20,000 টাকা টোটাল তাকে কিন্তু চলছে। খুব সুন্দর ঘটনা, সংসারটা ভালোই চলছিল। মোটামুটি 42,000 টাকা মাইনে থেকে 20,000 টাকা খরচা হলে 22,000 টাকা প্রতি মাসে মাসে জমাতে পারছিল। সেই নিয়ম করে ইকুইটি মার্কেটের ক্ষেত্রে কিছু টাকা জমাচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সেভিংস অ্যাকাউন্টে অল্প বিস্তর রাখছিল সুবিধা অসুবিধাতে। এই 5 লক্ষ টাকা ইকুইটি যেখানে ইনভেস্ট করা ছিল, তার মধ্যে প্রথম 4টে এত সুন্দর কোম্পানিতে ইনভেস্ট করেছিল, 80% তার প্রফিট ছিল। 2টো কোম্পানিতে 20% প্রফিটে ছিল। 8টা কোম্পানিতে কিন্তু লস হয়েছিল, লসের পরিমাণ মোটামুটি 30-40% মতো, এবং 2টো কোম্পানিতে একদম 80% লস রয়ে গেছে। এই রকম পরিস্থিতি বেশ সুন্দর মতো চলছিল, এবং যখন যখন সেই হিসেব অনুযায়ী সেসব জায়গায় টাকা ইনভেস্ট করে যাচ্ছিল। প্রভিডেন্ট ফান্ডে এই যে টাকা ইনভেস্ট করছিল, সেখানেও যখন যেরকম পাচ্ছে জমা করে যাচ্ছিল, সেভিংসে জমা করছিল, সব কিছু খুব সুন্দরভাবে চলছিল। এবং সেখানে হাসি খুশি মার্কা আমাদের কল্যাণ পাত্র জীবনটা বেশ ভালোই চলছিল, খুব সুখে আনন্দে একেবারে দারুণভাবে। এবং দেখা গেছিলো বাড়ির লোকজনের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক, পরিবার সম্পর্ক ভালো রয়েছে, স্ত্রীও হাসি খুশি, পরিবার মানে গৃহিণী বলা যেতে পারে, মাও মোটামুটি একরকম চলছিল, বাচ্চারা তো খুবই ভালো, গল্প গুজব আনন্দের সংসারটা দারুণভাবে চলছিল। তো ওই যে বলে না, সবসময় সব কিছু ভালো হয় না, যা ভাবে মানুষ সেটা সবসময় হয় না। হায় রে বিধাতা, হ্যাঁ, নিয়মকানুন যদি ঠিক মতো চলতো সব কিছু, তাহলে তো গল্পটাই পাল্টে যেত, লোকের সব কিছু সুখে আনন্দের জীবন কেটে যেত। হয়নি সেসব কিছু, যেগুলো ভাবা হয়েছিল, যেগুলো নিয়ে সব কিছু চিন্তা ভাবনা হয়েছিল এবং যে প্ল্যান অনুযায়ী এগোচ্ছিল, সব শেষ হয়ে গেল। হঠাৎ করে একদিন সকালবেলা একটা ইমেল এলো ওর কাছে। ইমেলটা দৌড়ে গেছিলো এক্সিকিউটিভ অফিসারের কাছে। স্যার, আমি কি বুঝতে পারছি না, এটা মানিটা কী স্যার, এটা কী বলতে হবে, তোতলাচ্ছিল সে, একটা মানে অদ্ভুত অবস্থায় পড়ে গেছিলো।
ম্যানেজমেন্টে বললো দেখো চিন্তা করো না, শোনো আমার কথাটা শোনো, নার্ভাস হয়ে না, দেখো আপাতত মানে কোম্পানির অবস্থা খুব ভালো নয়, এখন কিছুটা সময়ের জন্য তোমাকে একটু ছাড় দেওয়া হচ্ছে, অপোজ দেওয়া হচ্ছে, আমরা 2-3 মাসের মতো তোমাকে আবার ডেকে নেবো, এখন আপাতত তুমি একটু বাড়িতে বসে থাকো, অন্তত মানে এখানে আর তোমার কাজ হচ্ছে না, ওই চিঠিটার মধ্যে সেটাই লেখা ছিল, তোমাকে 1 মাসের মাইনে কিন্তু আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, প্রায় 40-45 হাজার টাকা তোমাকে এক্সট্রা দেবো, এবং কোনো অসুবিধা চিন্তা করো না, মাস পরে ডেকে নেবো আমরা, একটু অসুবিধা চলছে বুঝতে পারছো তো, তুমি যে কাজটা করতে, যেটা এন্ট্রি করা, সমস্ত প্রসেসগুলো করা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এনলিস্ট করা, সেগুলো নিয়ে কন্ট্রাক্ট করা, সেইগুলো এই মুহূর্তে দেখো এআই দিয়ে কিছু কাজকর্ম হয়ে যাচ্ছে, আর একজন লোক তো রয়েছে তুমি জানো তোমার অ্যাসিস্ট্যান্ট অপারেটর, সে টাইপ কাজগুলো করে নিচ্ছে, মানে মোটমাট এখন তুমি কালকে থেকে আর দরকার পড়ছে না তোমার। মাথায় আকাশ ভেঙে পড়লো, ভাবতে পারিনি এরকম পরিস্থিতি হবে। বাসে যখন ফিরছিল, যে প্রশ্নটা আমি মানে আপনাদের কাছে করতে চলেছি, প্রথম প্রশ্ন রয়েছে, কাকে জানাবে সে কথাগুলো, কাকে? হ্যাঁ, প্রথম কি তার অসুস্থ মাকে, যে হার্টের পেশেন্ট রয়েছে, সাংঘাতিক রকম 2000 টাকার ওষুধ খেতে হচ্ছে এবং ভবিষ্যতে ডাক্তার বলেছে অপারেশন করতেই হবে, উপায় নেই, নাকি তার স্ত্রীকে, এতদিন ধরে যে চিন্তা ভাবনা তার ছিল, স্বপ্ন ছিল, নাকি তার বন্ধুকে? সে আস্তে আস্তে তার মাথাটা কিন্তু কনস্ট্যান্ট ঘুরছিল, বাসে সে অস্থির হয়ে উঠেছিল, বুঝতে পারছিল না সে কী করবে, তার হিসেবপত্রগুলো নিয়ে সে বসেছে আবার নতুন করে। বাবা নেই, বাবা থাকলে এই মুহূর্তে তার মনে হতো যে বাবার একটা আশ্রয়টা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছিল। বাবা 4 বছর হয়েছেন, কত হয়েছেন, কিন্তু বারবার মনে পড়ছিল বাবার কথা, ঠিক এই মুহূর্তে তিনি থাকলে হয়তো আমাকে একটা প্ল্যান দিতে পারতেন। না, বেশি ভাবা যাবে না, ভাবলে আর মাথা খারাপ হয়ে যাবে, এই মুহূর্তে কী আছে, কীভাবে কী করা যায় দেখি। উনিরা বলছেন ম্যানেজমেন্টে 2 মাস 3 মাস পরে, ঠিক আছে দেখি, কিন্তু এই 3 মাস 6 মাস চলবে কী করে আমার? চটপট আমরা একটু দেখে নেব এই মুহূর্তে 6 মাস কল্যাণে চলবে কী করে। যদি 6 মাস না চলে কল্যাণ, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কী কী জিনিসে বাদ দেবে বলতে পারো তোমরা? আমি একটু সাহায্য করছি তোমাদেরকে, কি রয়েছে তার সম্পদের পরিমাণটা আরেকবার দেখি। তার কাছে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বার্ডেন রয়ে গেছে, 4500 টাকা করে তাকে দিতেই হবে, নাহলে কি হবে, স্কুটিটা এসে তুলে নিয়ে চলে যাবে, আর স্কুলে যে বাচ্চাটাকে দিয়েছিল তো স্বপ্ন, সেই স্কুল থেকে তাকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাবে, অর্থাৎ স্কুলের পড়াটা তার বন্ধ হয়ে যাবে। এই হলো তার অবস্থা দাঁড়িয়ে থেকে। রেকারিংটা প্রথম কাজ সে বন্ধ করে দিল, রেকারিংয়ে টাকা দেওয়ার সামর্থ্য নেই। এবার অনেক ভাবলো কল্যাণ, ভাবছে যে না, আমি এলআইসিটাও বন্ধ করে দিই, এলআইসিটাও তার বন্ধ হয়ে গেল। সে তার স্ত্রীর কাছে লাস্টে খুলে বললো এই পাগল অবস্থা থেকে। তার স্ত্রী বললো কী হয়েছে তোমার, খুলে বলো তো, তুমি অফিসে যাচ্ছ না কেন, কী হয়েছে তোমার? বাধ্য হলো বলতে, মাথায় হাত দিয়ে বসে আছে, কি করা যায়। শেষ পর্যন্ত তার স্ত্রী বললো একটা কাজ করো, টার্ম ইন্স্যুরেন্স বাদ দিয়ে দাও, আর এখন এসব চিন্তা ভাবনা করো না। টার্ম ইন্স্যুরেন্সটাও তার বাদ হয়ে গেল। সেভিংসের টাকাটা যেটা ছিল 28,000 টাকা, সেটা নিয়ে গিয়ে প্রথম মাস কাজ চলে গেল 20,000 টাকা, সামান্য কিছু হাতে পড়ে রয়েছে। প্রতি মুহূর্তে চিন্তা করছে, আচ্ছা তোমার কাছে কিছু আছে এক্সট্রা কিছু? তার স্ত্রী বলে আমার কাছে কোথায় থাকবে, কোথায় হাত খরচা কী পাই তোমার কাছ থেকে, কতটুকু টাকা আছে দিয়ে কী হবে, কটা গয়না পড়ে রয়েছে, তুমি একটু বন্ধক দিতে পারো। না থাক, গয়না বন্ধক দেয় না, গয়না বন্ধক দেওয়ার অবস্থা আসেনি। চলো একটা কাজ করি, ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়ে ফেলি, 1.5 লক্ষ টাকা হয়েছে, ওটা নিতে কিছুদিন কাজটা চালাই, মাকে বলো না এখন এসব ব্যাপারগুলো। 1.5 লক্ষ টাকার ভাঙিয়ে নিল, 1,56,000 টাকা মতো হয়েছিল। সেটাতে মোটামুটি 3-4 মাস মতো চলে গেল। কিন্তু এর মধ্যে মায়ের ওষুধ, মায়ের চিকিৎসা, বিরাট চিন্তাভাবনা, এর মধ্যে সে একটা আরও বড় অঘটন ঘটে গেল। তার স্ত্রী হঠাৎ করে বড় মাপে অসুস্থ হয়ে পড়ল। সুস্থ সে হলো ঠিকই, কিন্তু ফিক্সড ডিপোজিট সব টাকাটা চলে গেল, কিচ্ছু নেই আর তার ফিক্সড ডিপোজিট। রেকারিং যেই টাকাটুকু ছিল সেগুলো তো কবেই উঠে গেছে, সেভিংসটা তো কবেই চলে গেছে, টার্ম ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, এলআইসি শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত 3 মাস পরে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের দরজায় দাঁড়ালো। ইন্ডিয়ান ব্যাংকে প্রভিডেন্ট ফান্ডটা করা ছিল এবং সেখানে গিয়ে বললো যে আমাকে টাকাটা আমি তুলতে চাই, কিন্তু ওখানে ব্যাংক আধিকারিক রেগে কাই বলে, এভাবে কি প্রভিডেন্ট ফান্ড কি তোলা যায় নাকি, আপনার 14 বছর রাখতেই হবে, আপনার মাত্র 4 বছর আপনি রেখেছেন, বাকি 10 বছর কী হবে? বলে কিছু তো ব্যবস্থা করে দিন, নাহলে টাকার খুব দরকার, টাকা না হয়তো না খেতে পেয়ে মরে যাব। তখন বলে একটা কাজ করুন, লোন নিন। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন পাওয়া গেল 50,000 টাকা মতো। এই লোনটা দিয়ে যদি কিছু কাজ চালানো যায়। পরে আসছি দ্বিতীয় প্রশ্ন, এবারে আমাকে আপনারা বলুন এই পরিস্থিতিতে কল্যাণ কি করবে। এর মধ্যে 5 মাস কিন্তু কেটে গেছে।
5 মাস কেটে গেছে। এই 5 মাসের মধ্যে ডালহৌসি পাড়ার চক্কর দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। ওদিক থেকে সল্ট লেক পাড়ায় বহুবার গেছে, কোথাও কোনো কাজ নেই। শেষমেশ চিন্তা করেছে ব্যাগটা গুছিয়ে ব্যাঙ্গালোরের দিকে পাড়ি দেবো, কারণ এখানে তার কোথাও কিচ্ছু পাচ্ছি না, কেউ কিছু দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, তারা আশা দিয়ে রেখে রেখে বসিয়ে শেষ হয়ে যাচ্ছে। বারবার ফোন করছে, স্যার আমি কি যেতে পারি, আমি আসতে পারি, কোনো খবর শুনেছে স্যার? এবারে কি ওখান থেকে ম্যানেজমেন্ট পক্ষ থেকে প্রথম আশ্বস্ত করতো, শোনো কল্যাণ, আপাতত তুমি আর কয়েকটা মাস বসো, 2-1 মাস বসো, এর মধ্যে খবর আসবে। শেষ যখন 6-7 বার ফোন হয়ে গেল, 5 মাস পরে যে ধরলো ফোন, সে ধরে বললো তুমি ধরে নাও আপাতত বন্ধ, মানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। যিনি ওপরে আছেন তিনি এখন এই মুহূর্তে বলছেন যে কিছু করার নেই, আগরতলা একটা ব্রাঞ্চ হবে, যদি সেই ব্রাঞ্চটা চালু হয় তখন তোমার তো কল আসতে পারে, এখন তুমি ধরে নাও আপাতত কোনোভাবে চালাও। ফোনটা রাখার পরে হঠাৎ করে মনে হলো যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছে সে মাটিটা হঠাৎ করে সরে গেছে। বুঝতে পারলো যে কিচ্ছু পাওয়ার কোনো আশা নেই। তারপরে এক বন্ধুর কথা মতো সে এআই এ জয়েন করলো। এআই একটা ভালো কোম্পানিতে কলকাতাতে, সেখানে সে গিয়ে বললো যে স্যার আমি এআইতে কাজ করতে চাইছি, এআইয়ের উপর আমি কাজ করব, আমি এতদিন তো এইখানে কাজ করেছি, আমার ডেটা সার্ভারের উপর কাজ করা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে কম্পিউটারে, আমি কম্পিউটার প্রোগ্রামিং জানি, আমাকে যদি ডেটা এন্ট্রি ব্যাপারে কাজ করি, এখান থেকে যদি আমি শিখে নিতে পারি এআইটা, তাহলে তো আমি প্রজেক্টের কাজ করতে পারি বা বাড়িতে বসে কাজ করতে পারি। সঙ্গে সঙ্গে সেই ইনস্টিটিউট বলে কোনো চিন্তা নেই আপনার, আপনি আমাদের কাছ থেকে কোর্স করুন, 6 মাসের মাত্র কোর্স, এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে আপনাকে গ্যারান্টেড চাকরি দিয়ে দেবো। কিন্তু স্যার কোর্স ফি কত হবে? মোটামুটি 50,000 টাকা কোর্স ফি রেখেছি। 50,000 এই মুহূর্তে 50,000 টাকা দিলে আমি 6 মাস পরে চাকরিটা পাবো তো স্যার? আপনি এটা কনফার্ম করছেন? আরে হ্যাঁ রে বাবা, করছি, আমরা কাগজ দিয়ে দিচ্ছি। তুমি কি মনে করেছো আমরা কি এই ধরনের ছেলে? দেখতে পাচ্ছ এই ধরনের পোস্টারগুলো, দেখতে পাচ্ছ লোকগুলো, ছবি দেখছো ছেলেগুলো, এরা এখান থেকে পাশ করে সব চাকরি পেয়েছে। 50,000 টাকা তোমাকে একবারও দিতে হবে বলছি না তোমাকে, তুমি 4টে খেপে দাও না, তোমাকে তো 6 মাসের কোর্স, প্রথমে তুমি অর্ধেক টাকা 25,000 টাকা দিয়ে দাও, বাকি 25,000 টাকা তুমি 4 মাসে ভাগ করে দাও, তোমার তো চাপ নেই কোনো। কত ডিমান্ড যেন এআই এর চলছে মার্কেটে, তার মধ্যে তুমি তো আবার কম্পিউটারে কাজ করো, ডেটাবেসের উপর তোমার ভালো দক্ষতা আছে, তুমি তো নিশ্চয়ই পাবে প্রথম দিকে, এখানে চান্স আছে, মুম্বাইতে চান্স আছে, কোনো ব্যাপার না। চুপচাপ বাড়িতে ফিরে এলো কল্যাণ। স্ত্রীর সঙ্গে অতসীর সঙ্গে গল্প শুরু করলো, অতসীর সঙ্গে কথা বললো, অতসী কী করা যায় বলো তো? ওরা বলছে এই মুহূর্তে আমার কাছ থেকে 25,000 টাকা চাইছে, 25,000 টাকা যদি আমি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটু আশা দেখা যায়। কিন্তু 25,000 টাকাটা আমি দেবো কী করে? এই 25,000 টাকা মানে টোটাল আমার কিন্তু 50,000 টাকা লাগবে। ইকুইটি মার্কেটে স্টকগুলোতে হাত দেবো, সেটাই কি শেষ রাস্তা? উপায় নেই, কি করা যায়? এছাড়া উপায় পাওয়া যাচ্ছিল না। আবার ব্যাংকে দৌড়ে গেল, স্যার লোন তো এইটুকু পেলাম, আর কি কিছু পাওয়া যাবে না? আমি তো শুনেছি অনলাইন থেকে টাকা উইথড্র করা যায়, আমি দেখি না চেষ্টা করে। ব্যাংকওয়ালা কোনো কথা বললো না। বাড়ি ফিরে এলো, এক বন্ধুর সঙ্গে কথা বললো, বন্ধু বললো না প্রভিডেন্ট ফান্ড টাকা তোলা যায়, তুই দেখ না চেষ্টা করে, লোন অলরেডি নিয়ে রেখেছে 50,000 টাকা, আর কত টাকা পাওয়া যায় তুই দেখ না, ব্যবস্থা কিছু করা যায়। একটা করে সমস্ত টাকাগুলো বেরোতে শুরু করে দিল। 50,000 টাকা আবার তুলে নিল প্রভিডেন্ট ফান্ড থেকে, তার প্রভিডেন্ট ফান্ডে আস্তে আস্তে কমতে শুরু করেছে। এদিকে স্ত্রীর চিকিৎসার জন্য এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড থেকে কিন্তু 1 লক্ষ টাকা তোলাও হয়ে গেছিল এর আগে। সব মিলিয়ে মিশিয়ে প্রভিডেন্ট ফান্ড প্রায় শেষ। এইবারে এই অবস্থায় 25,000 টাকা দিয়ে সে ভর্তি হয়ে গেল এআইতে। এই 6 মাস, আগামী 6 মাস যে কিভাবে চলবে সে কেউ বুঝতে পারছে না। এই 6 মাসের মধ্যে 20,000 টাকা করে যে কোনোভাবে হোক জোগাড় করতে হবে, না হলে মাসের খরচা চলবে না। কি করে ছেলেটার পড়াশোনা বন্ধ করে দেবে? এর মধ্যে ছেলেটাকে কি করে বলবে যে তোকে আর স্কুলে যেতে হবে না, চল সরকারি এক সাধারণ স্কুলে নিয়ে যাই? হয়তো সেখান থেকে গেলে ঠিকঠাক সব কিছু হয়ে যেতে পারে, কিছুটা তো অন্তত হতে পারে, কিছু তো সুবিধা হয়। পরে যখন সব কিছু ঠিক হয়ে যাবে আবার নয় ভর্তি করে দেওয়া যাবে। আপাতত এইভাবে তো সম্ভব হচ্ছে না চালানো। এই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু কল্যাণ পড়ে রয়েছে। এখন এইরকম পরিস্থিতি থেকে প্রভিডেন্ট ফান্ডও একটা সময় শেষ হয়ে গেল। 4 মাসের মধ্যে কিচ্ছু নেই কোথাও, আর সম্পূর্ণ জিরো, সব কিছু শেষ হয়ে গেছে। ইএমআইগুলো আর দিতে পারলো না, সব বন্ধ হয়ে গেল। স্কুলটা বন্ধ হয়ে গেল, এবং স্কুটি যেটা কিনেছিল সেটা বাকি টাকার জন্য অবিশ্রান্ত গালাগালি, লোক এসে তুল কালাম কাণ্ড। শেষমেশ এই প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা, সে বললো ওই টাকাটা দিয়ে দাও, দিয়ে বাঁচো, তাহলে এই গালাগালি আর সহ্য হচ্ছে না। শেষমেশ সেই টাকাটা দিয়ে দেওয়া হলো, 1 লক্ষ টাকা দিয়ে স্কুটিটার কাজ শেষ করে দেওয়া হলো। রইল স্কুটিটা পড়ে, স্কুটির ইএমআইটা সব শুদ্ধ মিলিয়ে সেটেলমেন্ট করে দেওয়া হলো। স্কুলটা বন্ধ হয়ে গেল। এত বছর ধরে এত স্বপ্ন দিয়ে স্কুলটা ছিল, সেটা বন্ধ হলো। বেঙ্গলি মিডিয়াম স্কুলে গিয়ে ভর্তি করে দিল কি সে এক সময় গিয়ে। কিন্তু সেখানে তো শেষ নয়, সেখানে তো বই খাতা কিনতে হবে কিছু, একদম সব তো ফ্রি নয়।
কি করে কি করা যায়, এরপর কি হবে, কি করে ওষুধটা কি বন্ধ করা যায়, মায়ের ওষুধটা বন্ধ তো করা যাবে না। দুজনে আলোচনা করছে। 18,000 টাকা যেটা খরচা হচ্ছিল ওটা কমতে কমতে গিয়ে এখন 12,000-এ গিয়ে দাঁড়িয়েছে। কোনো রকম ভাত ডাল নিয়ে চলছে। কিন্তু ওই এআইতে যেখানে শিখছিল, এআইটার 6 মাস পার হয়ে গেল। এবার কি হবে? এইবারে দাঁড়িয়ে রয়েছে সর্বসাকুল্যে একটাই জায়গা, সেই টাকাটা হচ্ছে 5 লক্ষ টাকা ইকুইটি ফান্ডের। ওখানে গিয়ে দৌড়ে গিয়ে এআই অফিসে গিয়ে কলকাতার যে সল্টলেক সেন্টারে যে অফিসটা রয়েছে সেন্টারে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার 6 মাস তো মোটামুটি পার হলো, কোনো চাকরির তো এখনো পর্যন্ত ডিমান্ড দিলেন না। বলছে হবে রে বাবা হবে, এখন রিসেশন চলছে, এখনই তুমি আশা করছো? একটু দাঁড়াও, কিছুদিন দাঁড়াও, আর একটু দাঁড়াও, সব হয়ে যাবে। তুমি কিছুদিন একটু দাঁড়াও, ধৈর্য ধরে দেখো, আমাদের এতজন চাকরি পেয়েছে, তোমার চাকরি হবে না? আমি তোমার খবর দিয়ে দেবো, চিন্তা করো না, কয়েক মাসের মধ্যে তুমি খবর পেয়ে যাবে। কোর্স শেষ হলো, এআই নিয়ে কিছু বুঝলো না, কিন্তু একটা ঘটনা সত্যি হয়ে দাঁড়ালো যে কাজ কিন্তু কিচ্ছু পেল না। সে তার বায়োটার মধ্যে লিখে দিল যে হ্যাঁ আমি এআই শিখেছি, এআই ট্রেন নিয়েছি, অমুক জায়গা থেকে এত বছর এক্সপিরিয়েন্স। সে কাগজ নিয়ে যখন রেশমি বিল্ডিং সল্টলেক সেন্টারে গিয়ে পৌঁছলো, সে কাগজটা একটার পর একটা অফিসে গিয়ে জমা দেওয়া শুরু করলো। এক জায়গাতে গিয়ে তার মনটা বড় ভেঙে গেল। বায়োডাটা জমা দিয়ে ফিরে শুধু একটা কথা বলতে ভুলে গেছিল, ম্যাডাম আমার আরেকটা ফোন নাম্বার আছে। দৌড়ে গিয়ে ফিরে দেখছে যে ম্যাডাম সামনে দিয়েছে, সে ম্যাডামটাও ওর বায়োডাটা ছিঁড়ে ডাস্টবিন বক্সে ফেলছে। মনটা খুব দমে গেছিল। ফিরে শুধু বলল আমার ফোন নাম্বার, বলে চুপ হয়ে গেল, মাথা নিচু করে ফিরে চলে গেল। কি অদ্ভুত এই দেশ! যখন যে মুহূর্তে তার 42,000 টাকা মাইনে পাচ্ছিল, পৃথিবীটা তার কাছে ছিল কি আনন্দের, সুখের, সব কিছু সুখের মতো চলছিল, কোথাও কোনো প্রবলেম ছিল না। আজকাল অতশীল গালাগালি বেড়ে গেছে, অপমান বেড়ে গেছে, যা তাভাবে কথাবার্তা বলে, এবং এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে ওর মাকে বলতে বাধ্য হয়েছে, মা কি করবো বলো, একমাত্র সাহারা ওর মা ছিল। মা বলছে চেষ্টা কর, নিশ্চয়ই হয়, ভগবানকে ডাকছি, কিছু না কিছু হয়ে তোর যাবেই রে, তুই এরকমভাবে ভেঙে পড়িস না, নিশ্চয়ই হবে। কল্যাণ সেই চেহারা আলা, কত সুন্দর দেখতে ছেলেটা, একেবারে শুকিয়ে আধখানা হয়ে গেছে। এখন আমার শেষ প্রশ্ন তোমাদের কাছে, শেষ প্রশ্ন। এবারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে দাঁড়িয়ে থেকে 80% প্রফিটে আছে 4টে স্টক। সে কি সেইগুলো নেবে না 80% লসে পড়ে রয়েছে 2টো স্টক? সেটাকে আগে ভাঙাবে, কোনটাকে আগে ভাঙাবে সেটা বলো। এখানে দেখো 4টে স্টক রয়েছে 80% প্রফিটে, 4টে স্টক রয়েছে 20% প্রফিটে, 8টা স্টক রয়েছে লসে 40%, 10 to 40%, আর 2টো রয়েছে 80% লসে। কোনটাকে সে আগে ধরবে, কোনটাকে সে আগে বিক্রি করবে? এই প্রশ্নটা তোমরা কল্যাণকে উত্তর দিয়ে দাও। কল্যাণের শেষ খবর আমি পেয়েছিলাম, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, কোথাও কোনো ভুল কথা নেই, কোথাও গল্পটার মধ্যে কোনো অতিরঞ্জিত করা নেই। তল্পিতল্পা গুটিয়েছিল, তার স্ত্রী তার সন্তান সব তাকে ছেড়ে চলে গেছিল, খানেক হয়ে গেছিল, খুব লড়াইটা লড়েছিল, কিন্তু পাশে কেউ ছিল না। কল্যাণের কি করা উচিত ছিল বলতে পারো শেষ মুহূর্তে? জানি না কল্যাণের খবর এখন নেই আমার কাছে, কিন্তু জানি না, আমার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন সে বারবার বলছিল, স্যার আমার জীবনটা কি এভাবে শেষ হয়ে যাবে? তাহলে শেষ কথা কি এটা, শেষ চিন্তাটা কি এখন করা শুরু করব? সবই তো শেষ হয়ে গেছে। মা কেমন আছে রে? মার অবস্থা খুবই খারাপ, অপারেশন করার টাকাটা নেই পর্যন্ত, কষ্টের চোখ দেখা যায় না, বোধহয় কিছুদিনের মধ্যে আর মাও থাকবে না। মা যখন থাকবে না তখন আমিও আর নেই। মতো কথা বলিস না, এগিয়ে যা, এগোতে হবে তোকে, থেমে গেলে হবে না। কাজ কর না, ব্যাঙ্গালোরে চলে যা। কত টাকা পুঁজি রয়েছে তোর? সব ভাঙিয়ে ফেলেছি স্যার, সব ভাঙিয়ে, ইনক্লুডিং ইকুইটি মার্কেটে 5 লক্ষ টাকা ভাঙিয়ে এখন মাত্র 40-45 টাকা পড়ে রয়েছে। মায়ের ওষুধ, চিকিৎসা, সব কিছুতে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ রে, ওদের খবর পাস? ওরা কিছু একবার জানায় না? না স্যার, কোনো খবর নেই। আমি চেষ্টা করেছিলাম, বহুবার ফোন করেছিলাম, 2-3বার গেছিলাম, ঘরে ঢুকতে দেয়নি। কিন্তু সেখানে থামলে চলবে না, তোকে এগোতে হবে, ঠিক আছে? ওর সঙ্গে সেই আমার শেষ দেখা। জানি না কল্যাণ এখন কোথায় আছে, প্রার্থনা করি দূর থেকে ও যেন সঠিক পথটা পায়। জীবন শেষ করে দেওয়ায় কিন্তু জীবন নয়, জীবনের চ্যালেঞ্জ আসে, সেগুলোকে নিয়ে এগোতে নেওয়ার নামই জীবন। আজকে কল্যাণ তোমাদের জন্য 2টো প্রশ্ন রেখে গেল। এক প্রশ্ন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কি করা উচিত? না, জীবন শেষের কথা বলছি না, আর কিছু করার নেই কি, ভালো কিছু করার নেই কি, কীভাবে এগোতে পারতো? কল্যাণ যখন এরকম পরিস্থিতি হলো, যখন সে চাকরির জন্য সব জায়গায় তোলপাড় করে বেড়াচ্ছে 6 মাস ধরে, তখন তার কী করা উচিত ছিল? এআই শিখে সে একটু জানতে চেয়েছিল, বুঝতে চেয়েছিল, যে স্বপ্নটা ঠিক করতে চেয়েছিল, তার মধ্যে কোথায় কোন ভুল ছিল বলতে পারো? এই প্রশ্নগুলোর উত্তর যখন ইকুইটি মার্কেটের শেষ 18টা কোম্পানি ওর কাছে ছিল, যে কোম্পানিগুলো 80% প্রফিট ছিল, সেগুলি ভাঙানোটা ওর কাছে ঠিক ছিল না?
যেগুলো লসে ছিল সেগুলো ভাঙানোটা আগে উচিত ছিল। আমি জানি না, এগুলোর উত্তর আমার কাছে নেই। যদি থাকে কমেন্ট বক্সে তোমরা তার উত্তরটা লিখতে পারো। আজকে শেষ করছি, হয়তো নিরাশাজনক এই গল্পটা তোমাদের ভালো না লাগতে পারে, কিন্তু বাস্তব তো নিরাশাজনক হতেও পারে, এর হওয়ার সম্ভাবনা তো প্রচুর রয়েছে। কল্যাণ, আমাদের কল্যাণের মতো অনেক কল্যাণ এদেশ থেকে হয়তো বাইরে গেছে, চেষ্টা করেছে অন্য রাজ্যে গিয়ে কিছু প্রতিষ্ঠা করতে। আমি জানি না শেষ পর্যন্ত কি হয়েছে ওর, কিন্তু ছেলেটার মুখটা আজও মনে পড়ে, সে হাসি খুশি ইন্টেলিজেন্ট মুখটা, যে মুখটা খালি বলতো স্যার আমার স্বপ্ন রয়েছে অনেক কিছু করার।